পারছি না আমাদের ওই ছোট্ট এসে। আমিও পাচ্ছি না, ভাবতেই পারছি না অদিতি, আমার বিশ্বাসই হচ্ছে না। আমার ঈশা এই তো সেদিন ঈশা এলো আমার ঘর আলো করে, আমার পুরো পৃথিবীটা বদলে গেল। আজকে সেই ঈশা, তার জীবনে আরেকটা ছোট্ট মানুষ আসছে, আবার গোটা বাড়িটা আলো, আবার ওই ছোট্ট মানুষটা আমার ঈশাকে মা বলে ডাকবি। আমার ঈশা কবে এত বড় হয়ে গেল অতিথি, আমি না সত্যি বিশ্বাস করতে পারছি। কাকিমণি, তো আমি যেদিন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে না, ঈশা কত ছোট ছিল বলো, হ্যাঁ? আর যেদিনকে মিষ্টিকে নিয়ে এলাম, জানো বকুল, মিষ্টিকে যেদিনকে আমি নিয়ে এসেছিলাম এই বাড়িতে, ঈশা ওর কি ইচ্ছা করছিল ওকে কোলে নেবা তুমি ভাবতে পারবে না, আর সঙ্গে ভয়ও পাচ্ছিল। ঈশা, মনে আছে তোমার? আমি জোর করে তোমার কোলে মিষ্টিকে দিয়ে দিয়েছিলাম। মিষ্টিকে কোলে নিয়ে তোমার কি আনন্দ হয়েছিল, আর সঙ্গে ভয়ও পাচ্ছিলে। খালি এক কথা আমাকে বলে গেছিলে, সোনা বৌদি তুমি মিষ্টিকে তুলে নাও, আমি সামলাতে পারবো না, ও পড়ে যাবে। মনে আছে কাকিমণি? ওরকম একটা ছোট্ট মানুষকে এবার যে তোমাকে সামলাতে হবে। আর একটা কথা শোনো, মন দিয়ে শুনে রাখো, বিছনা থেকে একদম নামবে না, বুঝেছো? এবার থেকে তোমার যখন যেটা প্রয়োজন হবে শুধু হুকুম করবে, আমরা হাজির। ঠিক আছে সোনা বৌদি, তোমরা যা বলবে তাই হবে। আচ্ছা সোনা বৌদি, দীপ আসেনি এখনো? এই তো এসে গেছে। আমরা দীপকে ধরে নিয়ে চলে এসেছি। আমি যাই, তোমরা কথা বলো। হ্যাঁ শোন না, থাকো না, শোন না। দীপ, তোমার অনেক দায়িত্ব বেড়ে গেল এবার থেকে। ঈশাকে অনেক যত্নে রাখতে হবে, তবেই মা আর বাচ্চা দুজনে সুস্থ থাকবে। বাবা হওয়া কিন্তু মুখের কথা নয়, মনে থাকবে? মনে থাকবে সোনা বৌদি, আমি ঈশাকে খুব যত্নে রাখবো, ওর আর ওর বেবির কোনো কষ্ট হতে দেব না। গুড, ভেরি গুড। দাঁড়িয়ে আছো কেন? আরে যাও না, যাও।
তোর ইমোশনটা আমি বুঝতে পারছি। দেখ, অদিতি যখন এসে আমাকে বলল মিষ্টি আসছে, আমি না ভেবেই পাচ্ছিলাম না এত খুশি কোথায় রাখবো। এত খুশি হয়েছিলে যে মা হাজার বারণ করা সত্ত্বেও রাজ্যের লোক আগে থেকেই খবরটা পেয়ে গেছিল। কি আশ্চর্য, এই খবরটা চেপে রাখার মতো খবর নাকি? এটা তো জনে জনে বলে বেড়াবার মতো খবর, তাই জন্য আমি বলে বেরিয়েছি। আচ্ছা অদিতি, একটা কথা বলো তো, প্রথম বাবা হওয়ার মতো খুশি একটা মানুষের জীবনে কবার আসে? কি রে, হ্যাঁ কি ব্যাপারটা কি? হ্যাঁ আশ্চর্য তো তুই। দীপ তোর এত পরে বিয়ে করে একটা খুশির খবর দিয়ে দিল, আর তুই কি যে করিস না। না 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 না, চুপ করবো না, আমার কথা আজকে তোদের শুনতে হবে। শোন শোন শোন, অন্যান্য সমস্ত কাজকর্ম বাদ দিয়ে এখন একটাই, না না চুপ করবো না, একটাই কাজ তোদের। কি কাজ? একে অপরকে নিয়ে ভাবা, নিজেদের দিকে গভীরভাবে তাকানো, নিজেদের কাজে মন দেওয়া। কি যে করিস না। আমিও তো সেটাই বলছি। তুমি এখানে, আরে বাবা একটু হুবু, বাবা আমাকে একা থাকতে দাও না। কি তখন থেকে বলছে কি দাঁড়া, আরে কি ব্যাপারটা কিন্তু আমি খুব সিরিয়াসলি বললাম। ভাব ভাব এটা নিয়ে। শোনো, আমিও না সিরিয়াসলি বলছি, এবার চলো ভাবো, ওরা ভাববে তুমি। তোদের না আর একটু বেশি রোমান্টিক হতে হবে। বাবা হওয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে খবর আছে, ওই বর্ষা আর বকুলের সম্পর্ক খুব একটা ভালো নয়। আরে ওই বকুলের শ্বশুর বাড়িতেই তো ছিল এতদিন, বর্ষার পর তারপর কি একটা ঝামেলা হলো, ওরা উঠলো গিয়ে নর্থে কোনো একটা ভাড়া বাড়িতে। ওই বর্ষার সঙ্গে আমার একটু দেখা করবার ব্যবস্থা করে ফেলো তো ম্যাক্স। ভাই আপনার সাথে? কিন্তু ওকে ভাই, আমি দেখছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব বর্ষার সঙ্গে আপনার দেখা করাচ্ছি। আমি দেখছি। গুড, ভেরি গুড, ইমপ্রেসিভ। রশিদ, আজ তোমার প্রথম দিন বলে তোমার অনেক ভুল কিন্তু আমি ক্ষমা করে দিলাম। একটা গল্প বলি শোনো। ছোটবেলায় এই মুসা ভাই ছিল খুব গরিব। কত বয়স হবে? 10। ললিপপ খেতে খুব ভালোবাসতাম জানো তো।
একটা ললিপপের দাম তখন 1 টাকা 10 পয়সা। কিন্তু 10 পয়সাই আমার কাছে তখন 1 লাখ টাকার সমান ছিল। ললিপপ খাও বলে পকেটে 1 টাকা নিয়ে দোকানে পৌঁছালাম, কিন্তু 10 পয়সার জন্য, মাত্র 10 পয়সার জন্য ওই দোকানটা আমায় ভাঙিয়ে দিল। ঠিক তখনই দেখলাম একটা বড় লোক তার বাচ্চাকে নিয়ে এসছে, তার ছেলেকে নিয়ে এসছে, এক গাদা এতগুলো ললিপপ কিনে দিচ্ছে আর আদর করে খাওয়াচ্ছে। দেখে আমার মাথায় রক্ত চলে গেল। ললিপপ আমায় খেতেই হবে। সেই না দৌড়ে গিয়ে বয়াম ভেঙে ললিপপ চুরি করে পালাচ্ছি, দোকানদার ধরে নিল খপ করে, আমায় মারতে গেল। আমি কি করব, বাচ্চা তো। দেখলাম বয়াম ভাঙা একটা কাচের টুকরো পড়ে আছে, ওই কাচের টুকরোটা নিয়ে দিলাম দোকানদারের পেটে ঢুকিয়ে। ওই প্রথম আমার হাতে রক্তের দাগ লাগলো। বাবা আপনার চা। বলছি এসা উঠেছে? হ্যাঁ উঠেছে। শোনো না, রাগিনী কি এসার কাছে? হ্যাঁ এসার ব্রেকফাস্ট নিয়ে ওপরে গেছে। কেমন ফিল করছে এখন এসা? সব ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। না না না, আমি কেন চিন্তা করব? এত ভালো খবর, এত সুন্দর একটা খবর, আমি একদম চিন্তা করব না। আমি এখন এই সুন্দর সময়টার প্রতিটা মুহূর্ত এনজয় করব। আমি এসাকে ভালো রাখতে চাই। ইনফ্যাক্ট আমরা সবাই তো এসাকে ভালো রাখতে চাই, বলো? তাই তো। কিন্তু সবাই যদি থাকতো তাহলে না। বকুল, তুই বেরোচ্ছিস নাকি রে মা? হ্যাঁ মা। তোর সাথে আমার একটু কথা ছিল। বলো। বলছিলাম তোর বাবার আর আমার তোর কাছে একটা অনুরোধ ছিল মা। অনুরোধ আবার কি বলছো মা? তুমি আমাকে আদেশ করো, বলো। না, সবটা তোর হাতেও তো নেই, তাই জন্যে অনুরোধই বলবো। কি বলছিলাম যে দেখ, এশার একটা এত ভালো খবর, এই সময় তো ঠাকুরপোর ইচ্ছে করবে ওকে একটু দেখতে, তো তাই যদি এটা নিয়ে কাল রাতেই তোমার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা আলোচনা করেছি। স্যার কবে ডিউটিতে জয়েন করবেন আমি তো ঠিক জানিও না। দেখি সেরকম হলে আমি এটা নিয়ে আলাদা করে একবার স্যারের সঙ্গে কথা বলবো, চেষ্টা করছি কি করা যায়। মাম, অফিস যাওয়ার সময় আমি কাকুমণিকে এসার খবরটা দিয়ে দিচ্ছি। সেই ভালো। কি রে, তুই রেডি হোসনি, অফিস যাবি না? আজ ছুটি নিয়েছি, ভাবছি স্যারকে বলবো অন্তত কয়েকদিন যদি ছুটি নাও পাই তাহলে ওয়ার্ক ফ্রম হোম করা যাবে কিনা, তাহলে এসার একটু খেয়াল রাখতে পারবো। স্যার রাজি আমি না বলেছি না, খালি বায়না হচ্ছে। ওস্তাদের ডিউটি আছে তো, চল। কি কি হয়েছে ডাব্বু ওস্তাদ? আরে দেখো না, সকাল থেকে বায়না ধরেছে তোমার সাথে স্কুলে যাবে। কি ব্যাপার ডাব্বু সোনা, লাস্ট টাইম ওস্তাদের সঙ্গে গিয়ে কোনো লাভ হয়েছিল নাকি? হ্যাঁ, একটা বড় চাকরি। রোশনিদি, তুমি চিন্তা করো না, আমি ওকে পৌঁছে দিচ্ছি। চলো ওস্তাদ, চলো 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 চলো। ওস্তাদ, এই নতুন বাড়িটা কবে হবে?
ভাই? এই ডাব্বু, তুই জানলি কি করে ভাই হবে? বোনও তো হতে পারে। দুটো হলে খুব মজা না, তাই না ওস্তাদ? খুব মজা। চলো আপাতত স্কুলে যাও, পরে আমরা মজা করব। মা, মা তোমার কুনাল জীবনে প্রথম চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। মা, আশীর্বাদ করো আমাকে। বড় মামা, আজই আমার তোমাদের আশীর্বাদ বড্ড দরকার ছিল, কিন্তু আমি যা হতভাগা সেটুকু পাওয়ার অধিকারও হারিয়ে ফেলেছি। বর্ষা, উঠে পড়ো। বর্ষা, ওঠো। উফ, কি ব্যাপারটা কি? বেলা হয়ে গেছে অনেক, উঠে পড়ো। কেন গো? উঠে আমি কি রাজকাজ করবো শুনি? আমি বেরোচ্ছি। তো আচ্ছা, অন্তত উঠে দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, সেই তো, ঠিক বলেছো। তোমার তো 7 মহলা বাড়ি, অনেক সম্পত্তি আছে, দরজা লক না করলে তো আবার সবকিছু চুরি হয়ে যাবে, তাই না? যাও তো, যাও যাও এখান থেকে। সকাল থেকে নাটক শুরু করেছে। বিরক্ত লেগে যায়, সকাল থেকে শুরু হয়েছে। কাছে একটা ফোনও নিয়ে যাবে, সময় কাটবে। বকুল, তোর এই চরের বদলা আমি নেবই। তোকে শান্তিতে আমি থাকতে দেব না, কখনো না। একি, আপনি এখানে? কুনাল বাড়িতে নেই? আমি তো কুনালের সাথে দেখা করতে আসিনি, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। মানে আমার সাথে আপনার কি দরকার? দেখুন, আপনি আপনি এগোবেন না কিন্তু। আমি আমি চিৎকার করে কিন্তু লোক ডাকবো। তোমার বোন তো বকুল রায়, তাই না? হ্যাঁ, কেন? তুমি বকুল রায় দিদি বলে একজন তোমার সাথে দেখা করতে চেয়েছেন। কে? কি দরকারে? গুড মর্নিং স্যার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং। থ্যাংক ইউ বকুল। স্যার, আপনার কিন্তু আর কয়েকটা দিন রেস্ট নিয়ে তারপর জয়েন করা উচিত ছিল। না না বকুল, আমি একদম ফিট, শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। এরপর বাড়ি থাকাটা সত্যিই খুব কষ্টের। লাবণী বলে, ঘরে বসে ছটফট না করে তুমি থানায় যাও। আমার ধাতটা বোঝে তো। আপনি সত্যি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন স্যার। আপনার মুখের হাসিটাই বলে দিচ্ছে। ভগবান করুক আপনার আর আপনার পরিবারের মুখে যেন চিরকাল এমনি হাসি থাকে। সেদিন ওভাবে রক্তটা না পেলে তো আপনাকে... কি হলো বকুল, আবার কি ভাবতে শুরু করলে? স্যার, আমি ভাবছিলাম সেদিন যদি আমরা সময় মতো আপনার ব্লাডটা জোগাড় করতে না পারতাম তাহলে কত বিপদ হতো বলুন তো। কি যেন লোকটার নাম, ম্যাজিক, ও যদি টাইম মতো না আসতো তাহলে কি হতো? হ্যাঁ, এই ম্যাজিকের কথাটা লাবণীও আমাকে বলেছিল। আচ্ছা, এবার তাহলে আমরা কাজের কথা ফিরি। ইয়েস স্যার।
এরা কারা স্যার? ও নিখিল আর এই লোকটা, এর নামটা অরুণী এখনো বলতে পারেনি। এরা দুজনেই এই কেসের প্রাইম সাসপেক্ট। স্যার আপনি অরুণীর সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ বলেছি। অরুণী আস্তে আস্তে ট্রমার থেকে বেরোচ্ছে। ও যেদিন পালায় সেদিন এই নিখিল ওকে নিয়ে কোথাও যাচ্ছিল।